বিদ্যাসাগর হরফে যারা কাজ করেছেন ধন্যবাদ। আমাদের এখন এই ফর্মালি ক্লাস শুরু হচ্ছে। এতক্ষণ ইনফর্মাল অনেক কথাই হয়েছে, যারা আসেন নাই তারা তো মিস করছেন, এবং ওই সব কথায় ক্লাসের বাইরে ভিতরে অনেক কিছু অনেক কথাই ইম্পর্টেন্ট চলে আসে। সুতরাং যারা থাকেন তারা হয়তো কিছুটা উপকারে আসে তাদের, আর যারা থাকেন না তারা মিস করেন, তারা তো সবসময় আবার দেখেন। এই যাই হোক, আজকে আমি রুটিনটা আগেই দিয়েছিলাম। আজকে আপনাদের মধ্যে দুই একজনকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আপনারা দুঃখের বিষয় যে আজকের রুটিনে কি আছে এটা আপনারা বলতে পারেননি। এগুলি আপনারা দেখেন, লাইক দেন, কমেন্ট দেন, অনেক সময় অনেক কিছু টাস করে লাইক দিয়ে দেন, কিন্তু একবার দেখে যে লাইক দিবেন সেটার মধ্যে নেই। তো যে কিসের মধ্যে লাইক দিচ্ছি, কিসের মধ্যে যে আজকের প্রথম ক্লাসের যেটা গত ক্লাসের, এই শুনেন, এটা আপনার নিজের নামটা দেখেন, ছবিটা মিলেছে কিনা দেখেন, যেগুলি আপনার ইনপুট দেওয়া সেটা দেখার, এগুলি এইটার উপর ভিত্তি করে সার্টিফিকেট হবে, বুঝছেন? এটা দেখা ইম্পর্টেন্ট কেন, রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করেই সার্টিফিকেট হয়। সুতরাং এটা নিজে কারেকশন করে দিয়ে একটা সই করে দেন। সই করে দেওয়া মানে আপনি দেখেছেন, এবং সই করে দিলে এগুলি তো বোর্ডে অলরেডি রেজিস্টার্ড হয়ে যাচ্ছে, ফাইনাল সাবমিট হয়ে যাবে আপনারা দেখার পরে। আপনাদের তো সৌভাগ্য যে আপনাদের কোর্স হচ্ছে জুলাই থেকে, কিন্তু আমি বুঝি না এখন আপনারা ওই ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলির মতো অবস্থা হয় কিনা। ঘোড়ার মতো দৌড় মারছেন এখন এই হিসাবে। শুনেন, এখন কি পোলাপানের মতো ধমকাইতে হবে দেখি। মেট্রিক কোন সালে? আপনার মেট্রিক কোন সালে? এসএসসি? হ্যাঁ, 2008-এ। আপনার 2004? আপনার 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 মানে আমার চাকরি অলরেডি ততদিনে ওই আমি তো 92 থেকে চাকরি করি, তো তার মানে 8-এ যারা আছে তাদের থেকে আমি 16 বছর চাকরি করে ফেলছি। সুতরাং ধমক টমক দেওয়া যায়, সমস্যা নেই। মাস্টারি স্যার হিসেবে স্কুলের ছাত্র মনে করে ধমক দিতে পারি, এটা কোনো সমস্যা নেই, কারণ আপনাদেরকে তো ধমকাইয়েই আমি স্যার হয়েছি। কারণ আপনাদের মতো আমাদের ছাত্ররাও তো জেলা স্কুল থেকে এরকম বেরোছে না, তারাও এখন এরকম অনেকেই আছে হয়তো এখানে, হয়তো মাস দিতে যদি এই ইনস্টিটিউট হইতো তাহলে দেখা হতো। তো যাই হোক, আমাদের প্রথম ক্লাস হচ্ছে মৌলিক স্টাডিতে। ওইটা কি এরকম করে আঁকছে? আমি তো ভাবছিলাম এটা আরও বড় করে এঁকেছে। দেখেছি এটা খুব, এগুলি আসলে একটা খুব কাছ থেকে দেখে আঁকা টাকা প্র্যাকটিস করার পরে এই ধরনের আঁকা যায়। তো এটা আরও রিয়েলিস্টিক হলে ভালো। এমনি কিন্তু ছবিতে খুব ভালো লাগতেছিল কাজটা, না? আর প্যাস্টেল কালার খুবই মানে ভালো, কাজ করতে খুবই সুবিধা। তারপরে আপনারা বাচ্চাদেরকে স্কুলে প্যাস্টেলের পেপার উৎসাহিত করবেন। মৌলিক স্টাডিতে বিদ্যাসাগর হরফে লেখা, যেটা আমি গতদিন পড়েছিলাম, বিদ্যাসাগর টাইপটি আমাকে চিনতে হবে, এবং সেটা কেন হচ্ছে সেটাও আমি আগে আপনাদেরকে বলেছি, যে আগে যে কাঠি দিয়ে লিখতো কোন অংশটা মোটা, যেমন ধরেন ক লিখতে গেলে, এই ক লিখতে গেলে ওই যে কাঠিটা ওইভাবে ঘুরানোর কারণে, কারণ আপনারা কীভাবে লিখবেন, আপনারা তো বিদ্যাসাগর একটা সরে ক খ এগুলি 2টা A4 কাগজে যত বড় হয় তত বড় করে প্রিন্ট করে নেবেন, তাই না? আপনাদেরকে আর্ট মেটেরিয়াল বা বিভিন্ন বই পুস্তক সহায়িকা এগুলির পিছনে তো খরচ করতেই হবে। আপনারা খালি বেতনের পিছনে খরচ যেরকম করতেছেন, আপনাকে আর্ট মেটেরিয়াল তারপরে সহায়িকার হিসেবে খরচ করতে হবে না? তা আপনাকে তো ওইটা দেখতে, আমি তো আপনাদেরকে সরে মানে স্বরবর্ণগুলি দিয়েছি না, এটা দিয়েছি আপনার দেখার জন্য, কিন্তু আপনারা বাসায় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এটা দেখে কোন জায়গায় মোটা কোন জায়গায় চিকন লেটারিং বিদ্যাসাগর হরফে প্র্যাকটিসটা আপনাদের করে যেত। যেমন ধরেন ক লিখতে আমরা স্বরেও লিখেছি, এই ক লিখতে ধরেন এই যে বিদ্যাসাগর হরফে লেখা হচ্ছে, এই হচ্ছে যে একটা লাইন, ঠিক আছে? এই একটা মাত্রা দিলাম, মানে যেহেতু বললাম না কাঠি দিয়ে লিখতো আগে, তো কাঠিকে এইভাবে টান দিলে কাঠিটা এইভাবে কাটে, এভাবে টান দিলে এরকম হবে না? এবার বলেন কোন অক্ষরটা লিখবো, বলেন আপনারা বলেন। আমি আমার মেমোরিতে যতটুকু আছে দেখি না পারি কিনা। হ্যাঁ, কি লিখবো বলেন? হ্যাঁ, এটা তো মাত্রা নেই, ওর তো মাত্রা নেই, আমি তো মাত্রা দিয়ে ফেলছি। আচ্ছা, আগে আপনি স্বাভাবিকভাবে উমোটা লেখেন না,
ঠিক আছে? তো স্বাভাবিকভাবে লেখা একটু বড় করে লিখি, তাহলে আমাদের ডবল করতে সুবিধা হবে। জটিল, একটা বড় জটিল বই লেখ। কে বলছে? ও কে বলছে? আপনি খুব জটিল মানুষ তো, আপনি দেখি জিলাপির মতো একটা অক্ষর বলছেন। হ্যাঁ, আপনি তো বোধহয় ক বলতেছিলেন না? হ্যাঁ, বা বলতেছিলেন। হ্যাঁ, কিও তো আরো জটিল। আচ্ছা যাক, উমো বলছি, উমোটাও দেখাই। এই এই আমি এই দাগটা কিন্তু সোজা, মানে বিদ্যাসাগর হরফে এই দাগটা হচ্ছে সোজা। এই সোজা দাগটা একটা সাইজ হবে, তারপরে এদিকটা হবে এরকম, তারপর এদিকটা হবে এরকম, এই তারপর এদিকে এসে এদিকে একটু মোটা এসে এদিকে চিকন হয়ে এদিকে আবার মোটা হয়ে এই হয়ে যাবে, এই বুঝছেন? এই হবে এই। আর এখান দিয়ে আবার এটাকে এরকম করে এসে এই হয়ে যাবে। এবার আপনি এটা মুছে মুছে পেন্সিল দিয়ে মুছে আগে আপনারা এক লাইনে করে ফেলবেন। এক লাইনে করার পরে কোন দিকে মোটা কোন দিকে চিকন এটা পরে বের করবেন। এই তাহলে এদিকটা হচ্ছে মোটা, তাহলে এই দাগটা মুছে যাবে। এগুলো তো ব্ল্যাক হয়ে যাবে, এগুলো তো সব ব্ল্যাক হয়ে যাবে। তো আমি ব্ল্যাক করছি না, কারণ আমাদের এই সিগনেচার পেন তো এইভাবে দেখালে বেশি দিন যাবে না, এত করা দরকার। এই দেখছেন? তাহলে এইখানে এসে এদিকে একটু চিকন, এদিকটা চিকন আর এদিকটা মোটা। যেমন ক লিখতে গেলে আমি যদি এইভাবে করে একটা দাগ দিই, এইটা হচ্ছে যে সবচেয়ে চিকন দাগ থাকে সোজাটা, আর সবচেয়ে মোটা মোটা দাগ থাকে এইটা। তো এইভাবে করে আপনাদেরকে মাথায় নিতে হবে, বা ছবি দেখে আপনাদের এই হরফের ছবিগুলি দেখে প্র্যাকটিসটা করতে হবে, বুঝছেন? আজকে কিন্তু আপনাদের হাতের লেখা প্র্যাকটিস হবে। একটা জায়গা আমি লিখতে থাকবো বোর্ডের মধ্যে, সেগুলি আমি আমার মতো করে লিখবো। আমি হাতের লেখা সুন্দর করে লিখবো না, কারণ আমার আমি হাতের লেখার প্র্যাকটিস কোনো সময় করি। আপনি দেয়ালে লিখতে দিলে, ব্যানার লিখতে দিলে, এইভাবে বিদ্যাসাগর হরফে লিখতে দিলে লিখতে পারবো, সেটা এক জিনিস। কিন্তু ফ্লুয়েন্টলি হাতের লেখাই আপনাদের এই বিষয়টার মধ্যে কিন্তু হাতের লেখাও আছে। এই যেখানে বলছে আমরা এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে যে লেটারিং। এই যে মৌলিক স্টাডিতে বিদ্যাসাগর হরফের লেখা, ঠিক আছে? এই সুন্দর হাতের লেখা স্টাডি, সুন্দর হাতের লেখা স্টাডি একটা ক্লাস। তারপর হচ্ছে যে আপনার আমরা বিদ্যাসাগর হরফের লেখা গতদিন একটা ক্লাস করেছি, আজকে একটা করবো, আর করবো না। এগুলি আমি জাস্ট ইন্ডিকেশন, জাস্ট একটা সূত্র ধরিয়ে দিচ্ছি, সেইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, আমাকে দেখাবেন, প্র্যাকটিস করবেন, আমাকে দেখাবেন। ওই আমি যে 2টা পেন্সিল দিয়ে বা 3টা পেন্সিল দিয়ে বা 2টা সিগনেচার পেন দিয়ে যে বলেছি, এটা হচ্ছে টেকনিকটার জন্য। অনেকে হয়তো জানেন না কোনটা মোটা। যেমন ধরুন কিও লিখতে, উনি বললো কিও লেখাটা হচ্ছে মূলত এই এসে, তাহলে একটা সোজা দাগ আছে, না? তারপর এখান দিয়ে এসে এই ময়ের মতো এই এসে এই হলো, তারপর এটা এখানে মিলে গেল, এটা এখানে হলো, এটা এখান দিয়ে এসে এই মিলে গেল। এগুলি কালো হয়ে যাবে, তারপর এখান থেকে এসে এই কোথায় হরফটা মোটা আছে এটা দেখা যাচ্ছে, এখানে লেখাটাগুলি দেখা যাচ্ছে। তাহলে কোথায় হরফটা মোটা আছে, কোথায় হরফটা চিকন আছে, এগুলো আপনাদের প্র্যাকটিস করতেই হবে। আপনাদের সাথে মোবাইল আছে না? আচ্ছা দেখি কে কী কাজ করেছে, দেখি বিদ্যাসাগর হরফের লেখা দেখি। দেখেন, এই যে দেখেন মাত্রার ক্ষেত্রে খেয়াল করবেন। আপনি এই যে সরিয়া লিখেছেন, দেন আপনি এবং আপনি দুজন এখানে দেখেন সরিয়া লিখেছে, সরিয়া, তাই না? তো বিদ্যাসাগর হরফে আসলে মাত্রাটা এখানে সমস্যা আছে অনেক, কারণ এগুলি সব সমান হয়ে গেছে। আপনার এই লাইনগুলি সব সমান হয়ে গেছে, এরিয়াল টাইপের মতো, অনেকটা এটাকে কর্ণফুলি টাইপের মতো, সব সমান, তাই না? সমান তো না। যেমন আপনি ওইখানে ক লিখতে গিয়ে আপনি কয়ের যে ওই অংশটা দিয়েছেন, এটা কিন্তু এখান থেকে হবে, এটা কিন্তু এখান থেকে হবে, তাই না? এই জিনিসগুলি খেয়াল, যেমন এখান থেকে ব লেখার পরে এই ক লেখার পরে এখান দিয়ে এরকম এসে এটা যদি এখান থেকে হয়, তাহলে এইটাও এখান থেকে হবে, এটা অনেকে আপনারা এরকম করে ভুল করে দিয়ে দিচ্ছে। যেমন ওনারা, আমি দেখাই এখন, এটা ভালো করে খেয়াল করেন। যেমন এই সরিয়া এবং মাত্রা যুক্ত, মাত্রাটা কি বিদ্যাসাগর হরফের মাত্রাটা আমি আগে অ লিখি,
ঠিক আছে? অ লেখার পরে এটা তো এরকম, এখন আমি মাত্রা যুক্ত করো, মাত্রার জায়গায় কিন্তু আবার এই মাত্রাটা থাকবে না, মানে আকারের জায়গায়, আমি মাত্রা বলছি, আকারের জায়গায় কিন্তু মাত্রা অমিট হয়ে যাবে। তাহলে আমি আকার দিতে গেলে এই আকার দিতে হবে, এই আকার দিলাম, আকারের আবার এটা একটু উপরের দিকে উঠছে, উঠে এই মাত্রাটা এখান দিয়ে উঠে গেছে, এই 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 এই। ঠিক আছে? আপনি মাত্রাও দিবেন আবার আকারও দিবেন, এটা হবে না। কে গো দেখতেছেন? ওই লেখাগুলি দেখতেছেন আমি যে লিখছি, নাকি আপনি চ্যাটিং করতেছেন? কেন, আমি সরাসরি আমি পোস্টে দিছিলাম না মেসেঞ্জারে, তো দেখেন না কই কই আমি যে দিছি ওইটা কই, আমি যে সরাসরি দিছিলাম ওটা দেখেন নাই? আমি সর্বর্ণ যে দিয়েছি দেখেন নাই? ওইটা কই আছে, এটা বের করেন। তো ওইটা তো আমি দিছি, ওইটা নাও ডাউনলোড করেন নাই কেন? আমি ওটা দিছি কেন? আপনারা ডাউনলোড করে রাখার জন্য তো, তাই না? ওইটা তো মেসেঞ্জারে একটা সমস্যা কি জানেন, মেসেঞ্জারে এটা অনেক দূর চলে যায়, মেসেঞ্জারে কন্টিনিউ যেতে থাকে, তো পিছনেগুলি আর খুঁজে পাওয়া যায় না সহজে। আমাদের এই পিটিসির যে মেসেঞ্জার গ্রুপটা আছে, এটাতে অনেক কিছু পিছনে চলে যাচ্ছে। যাক, প্রথম ক্লাসটা তো আমাদের এই বিদ্যাসাগর হরফে লেখা, মৌলিক লেখা, এটা আজকের পরে আমরা আর করাবো না, এরপরে ব্যঞ্জন বর্ণগুলি করাবো। আর হচ্ছে 10:30 থেকে ব্যবহারিক কোর্স হচ্ছে আলো ছায়ারই, আবার আমরা স্টাডি করব, কাগজের মধ্যে পেন্সিল স্কেচ। হ্যাঁ, আলো ছায়ার টোন স্টাডি এটা সারা জীবন করে যেতে হবে, আর ড্রয়িংটা সারা জীবন করতে হবে। আর হচ্ছে যে আমাদের প্যাস্টেল রং, আজকে প্যাস্টেল রঙের একটা, এই তোমাদের কাপড়ের ফুল টুল পাওয়া যাবে? কাপড়ের কোথায় আছে? কাপড়ের বিভিন্ন গোলাপ টোলাপ আছে না, এরকম কয়েকটা কিছু স্টিক কিনে, হ্যাঁ, একটা মাটির পাত্রের মধ্যে নিয়ে এরকম করে টবের মতো রাখবো, ওইটা দেখে দেখে আঁকবে। আর বিভিন্ন কিছু লাগবে, তো আমাদের কিছু ক্রোকারিজ দরকার হবে, যেগুলি ওই যে আমরা ওই স্টিল লাইফ হিসেবে সাজানোর জন্য। ঠিক আছে? এটা নিজেদের মতো করে কিনে ফেললে দেখে আমি ওনার সাথে বলবো, কিছু যদি ইনস্টিটিউট থেকে নিজেরা কিনে ফেলে তাহলে ওগুলিকে আমরা সাজিয়ে বিভিন্নভাবে কাজ করতে পারবো। এটা তো করতেই হবে, যারা উপস্থিত হচ্ছেন কষ্ট করে, তারা যদি কষ্ট করে কিছু ক্লাস টাস করেন, স্টাডিটা করলে সাথে সাথে ভুলটা ধরিয়ে দেওয়া যাবে। তাহলে আমাদের 3টা ক্লাস হবে আজকে, একটু আস্তে ধীরে করে কথাবার্তা আজকে যত কম বলতে পারি ততই ভালো। আজকে কালকে হঠাৎ করে বিকেলবেলা ওই শিল্পকলায় ক্লাস টিচ্ছিলাম, ওই যে শরীরটা কেমন ঝিমঝিম করতেছে, পরে দেখবি আবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বন্ধুরা অনেকে স্ট্যাটাসে দিছে যে চিটাগাঙে ভূমিকম্প হয়েছে। আর ওয়েদার, অমাবস্যা গেল না, মহালয়া গেল না, মহালয়া তো অমাবস্যার পরে হয়, অমাবস্যার সময় মহালয়া, তাই না? তারপর হচ্ছে যে এই দুইটা কাছাকাছি, তো এইটার একটা প্রভাব, এখন তো বয়স হয়েছে না আমাদের, তার একটা প্রভাব আছে। এরকম বয়সে কত অমাবস্যা কত পূর্ণিমা চলে গেছে, এখন ওই খাওয়া দাওয়া, তার মধ্যে আবার কয়েকদিন আগে এই এই মহালয়ার আগে কয়েকদিন একটু বেশি খাওয়া হয়ে গেছে, বন্ধুদের পাল্লায় বোরা, বন্ধু পরপর 3 দিন বিরিয়ানি খেয়েছি দুপুরে। তো এমনিতেই আমার প্রেশারের সমস্যা, কালকে দেখি যে প্রেশার আমার 85/140-45 হয়ে গেছে। তো যাই হোক, এগুলি আর আপনাদের যাদের বয়স আস্তে আস্তে 30-35 পার হয়ে 40-40 হচ্ছে, তারা তখন থেকে সাবধান হয়ে গেলে সমস্যা। তবে আমার সুগারের ক্ষেত্রে আমি নিয়ন্ত্রণে আছি, কারণ আমি চিনির সাথে, এই চায়ের সাথে চিনি খাই না আজকে 20 বছর হয়ে গেছে। এটা একটা বিরাট সেই, কারণ আপনি দেখেন ডেলি যদি আপনি 3 কাপ চা খান বা 5 কাপ চা খান, তাহলে 5 চামচ চিনি আপনার শরীরে যাচ্ছে। চিনিটা কিন্তু সরাসরি রক্তের মধ্যে মিশে যায়, রক্তের সুগার, ব্লাড সুগার বাড়ায়। হ্যাঁ, কেমিক্যাল হয় যে মিষ্টি তো। আগে ড্রয়িংটা করেন, বুঝছেন? আগে ড্রয়িংটা ঠিক করার চেষ্টা করেন, তারপরে ওই করবেন। তারপর এইভাবে করে, যেমন ধরেন এই যে কোথায় মোটা হচ্ছে, কোথায় এরকম রাফলি করার পরে পেন্সিল দিয়ে করবেন, রাফলি করে এগুলি মুছে সুন্দর করে করে দিবেন। এইটা হচ্ছে বিদ্যাসাগর। তারপরে আর কি থাকতে পারে, আর কি লেখা সমস্যা হতে পারে বলেন? মধ্যিনাশটা দেখেন, মধ্যিনাশটা কিভাবে লিখবেন, এগুলি কিছু আছে। যেমন ব লেখা শিখলে আপনি অনেক কিছু সোজা। আপনার যদি একটা ব লেখা যায়, বটা ধরেন এরকম, এই বটা যদি আপনি শিখেন, এইটা হচ্ছে মোটা দাগ, এটা হচ্ছে যে একটু চিকন, আর এটা হচ্ছে যে সবচেয়ে বেশি মোটা হচ্ছে এইটা, এই। তাহলে আপনি যদি ব লেখাটা শিখেন, ব লেখাটা যদি শিখেন, দেখেন ব থেকে কি হবে, ক হবে সোজাভাবে, খালি এটা দিলেই ক হয়ে যাবে। ঠিক আছে? তারপর ব থেকে কি হবে দেখেন, ব থেকে কিন্তু
দেখেন ব থেকে আরেকটা মদ্দিনাশো হয়ে যাচ্ছে, এই এই না মদ্দিনাশো হচ্ছে আবার ওইখান দিয়ে লাগবে। আমি কিন্তু মুছে ফেলতেছি, আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন। এই মদ্দিনাশো লিখতে গেলে এইভাবে এসে পেট কারাটা দিলে এখান থেকে আপনার উঠে যাবে সম্পূর্ণ, এখান থেকে সম্পূর্ণ উঠে যাবে, উঠে আবার ঠিক এই বয়ের মতো এখান দিয়ে এসে এই এসে এইটার সাথে মিলে যাবে, এই মোটা থেকে চিকন হয়ে যাবে। তাহলে মদ্দিনাশো দন্তাশো এইগুলি। তো দন্তাশোটা কেমন? দন্তাশোটা হচ্ছে এই, আমার সাথে সাথে আপনারা খুব দ্রুত প্র্যাকটিস করেন। আমি কিন্তু দেখবো যেগুলো এখানে করিয়েছি। দন্তাশো দেখেন এইভাবে করে দেওয়ার পরে এই এসে এই, তারপর আমি এখান থেকে এসে এই অংশটা মোটা, এই অংশটা চিকন, আর এখান দিয়ে এরকম এসে এই হচ্ছে দন্তাশো। আর আপনি যদি সাধারণ দন্তাশো লেখেন, এখান থেকেও করা যায়, এটাকে মোটা করে, এটাকে চিকন করে, এটাকে এইভাবে করে করা যায়। কিন্তু ওই যে সব জায়গায় একই রকম এগুলি কিন্তু হবে না। এখানে আমাদের মৌলিক বিদ্যাসাগর হলফের লেখা, তারপর ABCD আসবে আমাদের পরের ক্লাসে, এরপরে আমি এখানে যতটা ক্লাস আছে সেইভাবে করাবো। আমাদের বিদ্যাসাগরটা 2 দিন প্র্যাকটিস করতে হবে, আজকেও করতে হবে, গত ক্লাসও করেছি। এরপরে আমরা আগামী ক্লাসে আমরা হাতের লেখাটা করবো, ফ্রি হ্যান্ডে হাতের লেখা ব্যাপারটা, এই জিনিসটা করবো। এখন এগুলি করেন, প্র্যাকটিসগুলি করেন, আর না পারলে আমাকে দেখান, একটা করে আমাকে দেখান, একটা করেন। একটা যে কিও লিখতে কে বলছিলেন আপনি, না পেঁচালো কিও বলছেন, দেখি আপনি নিজে লেখেন এটা এখন কিওটা। আজকে ব্যঞ্জন বর্ণের চর্চা, এর আগে স্বরবর্ণ আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে অনলাইনে, ওটা আপনারা সরাসরি ডাউনলোড করে নিয়ে আস্তে আস্তে করেই করবেন, চর্চাগুলি চালিয়ে যাবেন। আপনাদের সাথে যারা অনলাইনে ক্লাস করছে তাদের সাথে একটা মৌলিক পার্থক্য আছে। আপনারা ইচ্ছে করলেই এখন একদম হাতে কলমে দেখিয়ে নিতে পারেন, কিন্তু যেটা ওদের দ্বারা সম্ভব না। ওরা দিচ্ছে, এটা আবার বললে কিছু বললে হবে, কিছু বললে হবে না, এরকম কিছু ও দেখবে, কিছু দেখবে না। এই জিনিসগুলি যাতে মানে সরাসরি প্র্যাকটিসগুলি ওরকম নাও হতে পারে। শান্তু কে? শান্তু আসছে? হ্যাঁ, শান্তু আসছে? শান্তু এখানে 2টা, ও আচ্ছা, দুর্গা প্রতিমার ছবি দিয়েছে না? আচ্ছা, এটা কে দিছে? এটা এই দৃশ্যটা কে দিছে? এটা দিয়েছে মোহাম্মদ নাসির। কি না, এগুলি ভালো না বোধহয়, আসুক। যেমন ধরেন এই যে নাসির, আপনি না, আপনি কিন্তু একদম আঁকেন না বাসা, এটা আপনি, আমি বলবো যে এটা আপনার ভাইগনা টেকনাকে দিয়ে আঁকাইয়ে এখানে পোস্ট দিয়ে দিচ্ছেন, না বলিয়েন না। আমি বলতেছি মানে আঁকার অবস্থাটা কি, বাচ্চারা যেরকম ফ্রিলি আঁকে, একদম তাদের ইসের মধ্যে ম্যাচুরিটির অভাব, তাই না? এখন আমাদের তো ধরেন ইসের অভাব হলেও, আমাদের তো ধরেন একটা টেকনিক্যাল বা হ্যান্ডসের অভাব, ইসের মানে দক্ষতার অভাব হলেও তো ম্যাচুরিটি আছে, না? তো সেই অনুযায়ী আমাদের একটুখানি ডেভেলপ করবে না ব্যাপারটা, হ্যাঁ? ওই জিনিসটার অভাব আছে এখানে, আমি সেই জন্যই বলতেছি। এটা কোনো আপনাকে ছোট করার জন্য বলছি না কিছু, এটা সবাই বুঝবে, আপনার মতো এরকম অনেকেই আঁকতেছে, তাই না? তো এই জন্য এইগুলি একটু, যেমন এখানে দেখেন নদী দিয়েছেন, পাহাড় দিয়েছেন, এই দিয়ে সব কিছু, আবার এরকম করে দরকার ছিল না। আপনি এই ধরনের করে একটা ছবি আঁকেন না, একটা পেস্টেল দিয়ে ছবি একটা আঁকছে না, তো এরকম করে একটা পেস্টেল ঘুষতে একটা আঁকেন না, ড্রয়িং করার কি দরকার? তাও তো একটা হবে। রবীন্দ্রনাথ ছবি আঁকছে না, যখন তার ছবিতে একটা ম্যাচুরিটি ছিল না, সেই ছবিটার পিছনে কত সময় দিছে। প্রথমে তো কাগজের মধ্যে কাটাকুটি করতে করতে তারপর এটার মধ্যে এই প্যাস্টেল জাতীয় রং বা তেল রং দিতে একটা পর্যায়ে যখন ছবিটা ভালো লাগছে তখন শেষ করতো। কিন্তু আমরা তো সেই সময় দিচ্ছি না ছবির পিছনে, আমি একটা ছবি আঁকছি, শেষ। বুঝতে পারছেন? তো এরকম যদি এই পেন্সিলকে আপনারা একটুখানি এইভাবে ধরে প্র্যাকটিস করেন, পেন্সিলকে এইভাবে ধরে একটু চ্যাপটা করে ধরে এইভাবে করে দাগ দেন, এইভাবে করে দাগ দেন, তাহলে মোটা হবে। মোটা হলে তারপর আপনারা এটা ভরাট করেন,
আপনাকে যদি জিনিসটা যদি আমার আঁকা, এটাও তো ড্রয়িংয়ের অংশ, এটাও কিন্তু ড্রয়িংয়ের সাথে রিলেটেড। এটা ফরমেশনটা কেমন? আপনি তো খালি বলতে শনিবারে ক্লাস করেন, শুক্রবারে করেন না, না? হ্যাঁ, হ্যাঁ, যাক, অসুবিধা নেই, করলেই ক্লাস। হ্যাঁ, মদ্দিনাসও তো বললাম ওই যে একটার সাথে একটা রিলেটেড। মোট কথা কিছু জিনিস শিখে গেলে, এই যে মদ্দিনাসও তো লেখাই আছে, হ্যাঁ, মদ্দিনাসও দেখাই আছে যে প্রথমে মাত্রা দেন, মাত্রাটা দেওয়ার পরে আপনি দেন, এইভাবে করে মদ্দিনাসের প্রথমটা দেন, এগুলো বুঝতে হবে। তারপর আপনি মদ্দিনাসের নিচের অংশটা দেন, নিচের অংশটা এই, তারপর এখান থেকে বয়ের মতো করে এইভাবে এসে এই এসে এই এগুলি মুছে যাবে আস্তে আস্তে। ঠিক আছে? এখন যদি এটার সাথে আকার হয় তাহলে এইভাবে আকার হয়ে আকারের বিদ্যাসাগর হবে আকারের মাথাটা একটু উপর দিকে উঠে আবার এটা সমান যদি এটা হয় তাহলে এই হবে। ঠিক আছে? এই হবে, আর এখান থেকে আকারটা এইভাবে এসে এইভাবে এই, আবার এটা বরাবর গিয়ে এই। তো আকারের ব্যাপারটা পরে, আমি মানে এই আকারের ব্যাপারটা পরে, আপনি আগে মদ্দিনাসটা কীভাবে লিখবেন, মদ্দিনাস, এগুলো কিন্তু সোজা, কিন্তু খালি ওই যে বললাম না যে ইসের কারণে যে আপনার অবস্থান, ওই যে কাঠিকে চ্যাপ্টা করে দিয়ে লিখতে লিখতে যে ফরমেশনটা আসছে বিদ্যাসাগর, আমি তো বিদ্যাসাগর টাইপের ইতিহাসটা আগেই বলছি যে একসময় বাংলা টাইপটা আইসক্রিমের কাঠি যেরকম চ্যাপ্টা না, এই ধরনের চ্যাপ্টা কাঠি দিয়ে লেখা হতো। এই জন্য ওই কাঠিটা যখন এরকম করে চাপ দিয়ে ধরতো, এরকম আগা থেকে এটা চলে যায়, এই জন্য না। সেদিন একজন প্রশ্ন করছিলেন যে বিদ্যাসাগর টাইপ কেন, এটা আমি নিজেও ওরকম, আমি আর খুঁজে দেখারও চেষ্টা করি নাই, আমাদের উনিও প্রশ্ন করছিলেন। আসলে কারো সম্পর্কে নাম দেওয়া আর কি একটা, এটা আসলে তো এটার নাম হচ্ছে সুতুনি এমজি, কম্পিউটারে বলে সুতুনি টাইপ, না? যারা কম্পিউটারে টাইপ করেন দেখেছেন, ওই সুতুনি টাইপটাকে বড় করে 100 পয়েন্টে করে নিয়ে বা 50-60 পয়েন্ট করে নিয়ে একটা কাগজের মধ্যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আলাদা আলাদা করে নেবেন, এগুলি প্রতিনিয়ত প্র্যাকটিস করে যাবেন। কারণ এই লেখাগুলি আপনার আমাদের সংযুক্তের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলি সংযুক্ত অক্ষর লেখার ক্ষেত্রেও একটা বিরাট চেঞ্জ আসতেছে। এখন বাচ্চারা কি করে দুইটা শব্দকে একসাথে লাগিয়ে দেয়, সেটা ঠিক না। হ্যাঁ, কিও হচ্ছে যে ক যোগ মদ্দিনাসো, ক আর মদ্দিনাসো। সেদিন দেখাচ্ছিলাম না যে পদ্ম লিখতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা অ্যাকচুয়ালি পদ্ম হতো হচ্ছে যে প দ, এই মটা এরকম, ঠিক আছে? আর এখন বাচ্চারা লিখতেছে প দ দিয়ে এইভাবে করে ম দিয়ে দিচ্ছে, তারপর তো সংযুক্ত লেখাটা হয়ে যাচ্ছে, তাই না? কি কঠিন নাকি? চারুকলায় মাস্টারি করিয়া, কোনো মতে চারুকলা পড়িয়া তারপরে মাস্টারিতে ঢুকে বলছে আমি তো অঙ্কের টিচার, আমি তো ইংরেজির টিচার, এটা হয়ে যাবে। চারুকলাতে তো পাস করতে হইব, তার জন্য তো স্কিলনেস দরকার আছে। আপনি স্কুলে গিয়ে কি পড়াবেন এক্সট্রা আপনি কোন ব্যাপারে যোগ্যতা আছে সেটা হচ্ছে যে পরের ব্যাপার। এই উঁটা লেখার সময় এভাবে লেখেন, লেখার সময় আগে আপনারা ড লেখেন, ড মাত্রা না দিয়ে এই ডটা লেখেন, ড, বুঝছেন? এই ডটা লেখার পরে তারপরে এখান থেকে না এরকম হয়, এই শূন্যটা এখান থেকে হয়ে যায় না, এইভাবে করে শূন্যটা দেন, এখানে মিলিয়ে দেন, এই তো, তাহলে আমার এই অংশটা ড হচ্ছে, আর এই অংশটা এসে এখান দিয়ে এই মিলে যাচ্ছে। মানে এটা থাকবে, ড এর মতো থাকবে, আর মাত্রা থাকবে না। এই জন্য ডটা ভালো, একটা বর্ণ ভালো মতন শিখতে পারলে ওইটার সাথে অনেক কিছু রিলেটেড ওটা। এবং আপনি গুগলে যদি সার্চ দেন, আমাদের বাংলা বর্ণমালা এই জায়গায় আসতেও কিন্তু অনেক সময় নিছে। আমাদের চর্যাপদের কথা বলছিলাম না, এই চর্যাপদে যেই বাংলা ভাষায় লেখা হয়েছে ওইটার হরফ আর এটার হরফ কি একই নাকি?
হ্যাঁ, বাংলা হরফ কি আজকে থেকে 500 বা 1000 বছর আগে কি একই রকম ছিল নাকি? বাংলা বর্ণমালার বাংলা বর্ণের বিবর্তন আছে, এটা আপনারা একটু বাংলা বর্ণের বিবর্তন দিয়ে ইমেজে গিয়ে একটু সার্চ দিলে দেখবেন যে স্বরেওটা আগে কি ছিল, তারপর কি ছিল, তারপর কি ছিল, তারপর কি ছিল, এখন বর্তমানে কি হচ্ছে, এরকম একটা ধারাবাহিকতা চলে আসবে। আচ্ছা দেখি, আমি এখন 10 মিনিট আপনাদের কাজ দেখি, আমি এখানে বসি, একজন একজন করে আনবেন, আমি কোথায় ভুল কোথায় শুধু হাত দিয়ে আমি দেখিয়ে দিব, বুঝছেন? এখানে আরো কয়েকটা লিখে দিই সবাই যাতে দেখে, যেমন সেদিন স্বরেও লিখেছিলাম, স্বরেওটা ত লিখতে পারলে অনেক কিছু হয়ে যাবে, তাই না? যেমন আপনারা যদি ত লেখেন, তটা যদি শিখেন, এই ত, এই ছোট নিচের অংশটা, তারপরে এরকম এসে এখান থেকে মোটো হয়ে গেছে, এই তটা শিখলেন। এই তটা শিখার পরে আপনি এখানে একটু মাত্রাটাকে বাড়িয়ে দিয়ে এই দিলেন, এই দিলেন, তারপরে এখান থেকে এসে এই স্বরে হয়ে গেল। তাহলে তটা শিখলে অনেক, ত আকার এগুলো যদি শিখা হয়, দেখবেন যে আপনি এর সাথে রিলেটেড অনেক কিছু পেয়ে যাচ্ছেন। আর আপনি যখন একই রকম লিখছেন, সব জায়গায় কিন্তু এই দাগটা সমান হবে, সব জায়গায় এই দাগটা সমান হবে, কারণ এটা এইভাবে টান দিচ্ছে। কাঠি দিয়ে আমি যখন একটা তুলে দিয়ে বা একটা কাঠি দিয়ে যখন আমি ড্রয়িং করব, তখন তো আমার মোটা দাগটা একই রকম পড়বে না সব। আমি তো এরকম না যে আমি দেখাচ্ছি যখন প্র্যাকটিস করতেছি যে আজকে আমি এই কলম দিয়ে লিখে দেখাচ্ছি, কালকে আমি ওইটা দিয়ে লিখে দিই, এরকম যাতে না হয়। প্রচুর করতে হবে, প্রচুর। এগুলো একদিন দুদিনে তাড়াহুড়া করে হবে এটা চিন্তা করবেন না। আপনাদের সমস্যা হয়ে গেছে, আপনারা প্র্যাকটিসটাই কম করছেন। আমি বারবার বলতেছি আপনাদের অনুশীলনটা খুবই দরকার, কারণ আপনারা ব্যবহারিকের জন্য থিওরিটাতেও হয়তো খেয়াল করছেন না, থিওরিটাও আর সিলেবাসটা ভালো করে পড়ে ফেলবেন। হয়তো আমি খুবই মর্মাহত যে আমি আজকে সকালবেলা এসে জিজ্ঞেস করলাম যে আজকে কি কি ক্লাস আছে, আপনারা কেউ বলতে পারলেন না। আমি সামনের থেকে এরকম যাতে না দেখি। আপনাদেরকে প্রতিনিয়ত, আমরা তো খুব কম অ্যাটেন্ড করি, টিচাররা আপনাদের সাথে গ্রুপে অ্যাটেন্ড করতেছে, এটার আপনাদের সৌভাগ্য হিসেবে নেওয়া উচিত। আমরা কেউ যদি আপনাদেরকে সময়ের সাথে, মানে এখানে বসেন, আপনাদের যেই সময় তার বাইরে সময় দিচ্ছি, তো এটা তো আপনাদের অ্যাবজর্ব করে নেওয়ার একটা ব্যাপার। এটা তো আপনারা খুব কোঅর্ডিনেটলি রিসিভ করবেন। দরকার হলে চুলা বন্ধ করে, ডাইল উতরাইতেছে চুলা বন্ধ করে দিয়ে বই যাবেন, আর এই ভাইরা করবেন, কোনো একটা কাজ করতেছেন সেটা অফ করে দিয়ে এসে বসে যাবেন। ওনারা তো বেশিরভাগ রান্নাবান্নার কাজেই ব্যস্ত থাকে, এই জন্য অনেক সময় ঘরের কাজটা তো করতে পারে না। ও বললাম না, আমাদের স্কুলে যখন পরীক্ষা টরীক্ষা হওয়ার পর আমরা যখন খাতা দেখি, দেখা যায় যে ম্যাডামরা সবাই স্কুলে খাতা কাটে, কিন্তু স্যাররা স্কুলে বাসায় নিয়ে যায়। স্যাররা কিন্তু বাসায় নিয়ে যায় খাতা, বেশিরভাগ টিচাররা বাসায় খাতা নিয়ে যায়। আর ম্যাডামরা, কারণ ম্যাডামদের বাসায় সময় নেই, ওনারা এদিকে চাকরি করে, আবার বাসায় গিয়ে মানে ওনাদের ওই কাজটা কম্পালসারি করতেই হইব। রান্নাবান্নার কাজটা ওনাদের কম্পালসারি করতেই হইব। হ্যাঁ, তাই না? তো এই একটা কাজের ফাঁকে আর একটা কাজ, এটা তো একটা কষ্টকর সংগ্রাম। তো এর মধ্যে যে আপনারা করতেছেন, এই জন্য এটা প্র্যাকটিসটা এরকম প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে। এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে যে কোনো ব্যাপার। আপনারা প্রতিদিন আপনাকে ড্রয়িং আর স্কেচ করতে হবে, এটা বলছি আপনাকে। আপনি ড্রয়িংয়ে ভালো হলে সরাসরি হয়ে গেলে ড্রয়িং করে দেখে নেওয়া কোনো ব্যাপার না। কাটটা আপনারা এখনও ভালো করে খেয়াল করেন, কোথায় সোজা হচ্ছে, কোথায় মোটা হচ্ছে। এখানে ইংরেজি বর্ণমালা, এরপর আছে সুন্দর হাতের লেখা স্টাডি, এটা আগামী ক্লাসে হবে। আগামী ক্লাসের বাড়ি কাজ আমি এখনই বলে রাখতেছি, এটা আচ্ছা ঠিক পরে লিখে দেবো। আগামী ক্লাসের বাড়ি কাজ হবে, আপনারা একটা A4 সাইজের খাতার মধ্যে ফ্রি হ্যান্ডে, যার যেরকম হাতের লেখা, আস্তে করে সময় নিয়ে, হ্যাঁ, ক্লাস 5-এর বাংলা বইয়ের আমার দেশ বোধহয় একটা আছে, সম্ভবত আছে নাকি? হ্যাঁ, আমার দেশ একটা প্রবন্ধ আছে না, এই আমার দেশ, এটা যত লাইন লিখতে পারেন, 1 পৃষ্ঠার মধ্যে যত লাইন লিখতে পারেন সেটা লিখে নিয়ে আসবেন। এবং আপনার অক্ষরগুলি হবে 1 সেন্টিমিটার, অক্ষরগুলি হবে
1 সেন্টিমিটার, অনেক বড়। ঠিক আছে, আপনি কুটি কুটি করে বাংলা লেখেন, ওই হাতের লেখা আমার দরকার নেই। আপনি সুন্দর করে, যেমন আপনি লিখবেন এই সুন্দর করে এরকম 1 সেন্টিমিটার নিয়ে এই 1 সেন্টিমিটারের মধ্যে আপনি লিখতে হবে। সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, তো অনুশীলন। তারপরে আপনি অনুশীলন না করলে হাতের লেখায় সুন্দর হবে না। তো আমাদের বাচ্চাদের হাতের লেখা তো বিভিন্ন কারণে খারাপ হয়, আমাদের দেখানোর কারণে, ছোটবেলা থেকে ওর কলম ধরার কারণে। এগুলো আপনাদেরকে বুঝে দিতে হবে না বাচ্চাদেরকে, যে তুমি কলমটা এইভাবে ধরতেছো বিধায় তোমার হাতের লেখাটা এরকম হচ্ছে। যে বাঁ হাতে বাচ্চাকে আমরা জোর করে টানাই, বাঁ হাতে লেখা সংস্কার, আরে তার জন্মের পরে তার কারণে, কোনো স্নায়বিক কারণে তার বাম দিকটা স্ট্রং হয়ে গেছে, সে বাঁ হাতে লিখে, কিন্তু আমরা জোর করে তাকে ডান হাতে লেখাতে দিই, তখন তার হাতের লেখা। এটা আমার লাইফে আছে। আমার ছেলে হচ্ছে বাঁহাতি, হ্যাঁ, বড় ছেলে যেটা এখন ইউনিভার্সিটিতে আছে, তাকে আমরা জোর করে ডানহাতি বানাইছি, যে বাঁহাতি কি লেখা ছেলে বাঁহাতি। পরে মেয়ে দেখি যে বাম হাতে লেখা, আমরা ভাবছিলাম সেও বুঝি বাঁহাতি, পরে সে কিন্তু ডানাতে ছিল, তাকে বাঁ হাতে লেখা। ওই লিখতে লিখতে বাচ্চারা কিন্তু প্রথমে দেখবেন বাঁ হাতে লেখা শুরু করে, কেন করে জানি না, কিন্তু হাতের যে একটা স্ট্রেস, মানে তার যে অনেকের আছে না বাম দিকে শক্তি বেশি, সেরকম তো না, সে সেরকম ছিল না। কিন্তু আমরা ওইটা খেয়াল করে মনে করছি যে আগের ছেলে তো জোর করে ডানাতে বানাতে গিয়ে তার হাতের লেখা খারাপ ভালো হয় নাই, সুতরাং ও ওইভাবে লিখতেছে, লিখুক না। কিন্তু এটা সে এমনিতে ন্যাচারালি কিন্তু তার শক্তি কিন্তু ডানাতেই বেশি। হ্যাঁ, আর ওই আমার ছেলেটার দেখা যাচ্ছে শক্তি কিন্তু বাঁহাতেই বেশি, ও ডানাতে লেখে। ও একমাত্র ডানাতে, মানে খাওয়া দাওয়া এগুলি, ওই লেখালেখির কাজ ছাড়া, লেখালেখি আর খাওয়া দাওয়ার কাজ ছাড়া সব কিছু, এই ক্রিকেটে ব্যাটিং ট্যাটিং করতো, খেলতো, বোলিং করতো, এগুলি সব আমাতে। আমার এক ফ্রেন্ড এসএসসিতে, সেই মানে বামাতে লিখতো, রুল নং তার এক। হ্যাঁ, আমার এক ফ্রেন্ড এসএসসিতে মানে ছিল, রুল নং 1 ছিল তার, হ্যাঁ, তো বামাতে লিখতো, এবং হাতের লেখাও সে পুরস্কার পাইছে, কিন্তু হাতটা কিন্তু বাম হাত। হ্যাঁ, বাঁহাতিদের হাতের লেখা সুন্দর হতো। আমি বিশ্ববিখ্যাত অনেক লোকের দেখছি বাঁহাতে সই টই করতেছে, অনেকে দেখছি বাঁহাটা কোনো ব্যাপার না। তো এখানে আমাদের কিছু সংস্কার আছে যে এটা কাজ করে, বাঁহাতে কেন করবে, এই করে, আসলে এটা কোনো ব্যাপার না। এটা লেখালেখির কাজ। এটা কি, আমি তো একটা লিখছি, শুধু এটা বামাতে করবো না ডানাতে করবো, এটা হচ্ছে পরের ব্যাপার। আর কি বলেন, এবার আসেন একজন একজন করে দেখি, খাতা দেখি, সরে সরে ক খ, আর ক খ গুলি প্র্যাকটিস করেন, দেখি একটা একটা করে দেখি আমি। এগুলি অনলাইনে থাকবে তো, আর কি আমি মানে কিভাবে শুরু করছি সেই জিনিসটা থাকলে, আমি তো দিয়ে দিয়েছি, এটা আমি আজকে ব্যঞ্জনবর্ণও দিয়ে দিব। আমি একটা একটা করে লিখি, আপনারা এটা করেন। আগে ক লেখাটা প্র্যাকটিস, ক বড় করে, দরকার স্কেল আনেন না, আজকে বর্ণমালা লেখা স্কেল লাগবে। যেমন ধরেন আপনি আমি একটা লাইন দিয়ে নিয়ে, আপনি খাতার মধ্যে এইভাবে করে একটা লাইন দিয়ে ফেলেন আপনারা, ঠিক আছে? এইভাবে লিখে এইভাবে করে আমরা মাত্রা দিই, একটা মাত্রা, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে, মানে লেখার একটা পজিশনটা কেমন হবে সেটার জন্য দিচ্ছি। আর আমরা এইটা করব, কত বড় অক্ষরটা করব, এত বড়, এই, ঠিক আছে? অক্ষরটা করব এত বড়। আমি স্কেল বানানোর জন্য ইজেলেরটাই ব্যবহার করলাম। যাক, তাহলে এই গেল আমার একটা ফরম্যাট। এই ফরম্যাটটা যাওয়ার পরে আমি এইখান থেকে দাগ পরে না, এই দাগটা দিই। তাহলে আমি যদি এর মধ্যে আমি যদি ক লিখি, তাহলে আমি প্রথমে লিখবো ক, তাহলে ক এর এই একটা দাগ দিলাম। এটা স্কেল দিয়ে দেওয়া যায়, বুঝছেন? এখানে ছোট স্কেল আছে নাকি? এই যে একটা আছে, স্কেল থাকলে ভালো। ডিজাইনের কাজ, এটা এক ধরনের ডিজাইন মধ্যে কর, ডিজাইনের ক্লাস হবে। আপনারা এগুলি রাখবেন, এই দিলাম, ঠিক আছে? তারপরে এই দেখেন একটু, আপনি এখান থেকে একটু ফাঁক থাকবে উপরের দিকে দিয়ে, আমি এইটা দিলাম, তারপর দিয়ে এই দিকটা মোটা থেকে চিকন হয়ে যাবে। তারপর এটা ঠিক এরকম এসে এই গেল আমার ক। তারপর এখানে এসে এই বরাবর এরকম থাকবে,
আর এটাও ঠিক তারপরে এগুলি মুছে ফেলবেন। এগুলি ভরাট হবে, কিন্তু আমি মুছে দিচ্ছি আর কি, যেহেতু ভরাট আমরা সাদা লিখছি, আউটলাইন লেখা, যেহেতু ভরাট করছি না দাগু মুছে, এটা আউটলাইন লেখা। এইগুলো ক। তারপর আবার খ কীভাবে লিখবেন, ঠিক একইভাবে আপনি এখানে ক্ষয়ের এই জায়গাটা একটু উপরে, যেহেতু এটা আকারের ব্যাপার, ক্ষয়ের যেহেতু মাত্রা নাই, তাইলে আমার এই জায়গাটা একটু উপরে উঠে যাবে এই, তারপরে এটা এরকম এসে এই থাকবে। তারপরে এটা আপনি দেখেন এই যে ঠিক এই অংশটা দিছি না, এটা কিন্তু এরকম এসে, যেমন এখান দিয়ে এরকম এরকম একটা বৃত্ত থাকে, বৃত্তটা এসে এই এই তারপরে এই এই এটা এইটা যেরকম মোটা, এটাও তেমন মোটা হবে। এই রাবার পেন্সিল ইউজ করবেন, আমিও একটুখানি, আমি তো হাত দিয়ে মুছে ফেলতে পারতেছি। এই মাত্রাটা থাকবে না, ক্ষয়ের কোনো মাত্রা নেই, ক্ষয়ের মাত্রাটা হচ্ছে শুধু সামনের দিকে। ক খ, তারপর হচ্ছে গ, এই ঠিক একইভাবে আপনি এটা দেন, দেওয়ার পরে এইখান থেকে এটা উঠে আসবে এই, আর এটা যাবে এই, এটা যাবে এই, এই জায়গাগুলি মুছে ফেলবেন সময় মতো, বুঝতে পারছেন? সময় মতো মুছে ফেলবেন। গ, তারপর হচ্ছে ঘ, এখানে কি কি মুছবেন, এই যেহেতু মাত্রা নাই এগুলি মুছে ফেলবেন। তারপর হচ্ছে ঘ, ঘ ঠিক একইভাবে এইভাবে করে নেবেন। আমাদের যতগুলি মানে অক্ষরের মধ্যে এই জিনিসটা আছে, সোজা দাগটা আছে, সেটা একই সমান হবে। তারপর এটাকে এইভাবে করে নিয়ে এই এসে এই এসে এই, এটা একটু মোটা হবে, আর এটা এরকম এসে এখানে লেগে যাবে। আপনি একবারে হবে না, পেন্সিল দিয়ে টান দিয়ে ওই, আপনি যদি মূল শেপটা যদি মনে থাকে তাহলে আপনি করতে পারবেন, এটা কোনো সময়। এখন ব্যাপার হচ্ছে আমি মূল শেপটা মনে রাখতে হবে, প্রয়োজনে দেখে দেখে করতে করতে মুখস্থ করবেন। এটা শুধু গ, ক খ গ ঘ উ, উ তো আগেই দেখিয়েছি, ওটা ঠিক এইভাবে করে এসে এইভাবে করে, এগুলি একই রকম থাকবে ড এর মতো, এগুলি একই রকম থাকবে, আর এখান থেকে একটুখানি বাড়বে এই, এগুলি মুছে যাবে। বুঝছেন? ও ক খ গ ঘ উ, তারপরে কি চ নাকি, নাকি তথ তত দুনতে না, কোনটা? চ ছ বর্গীয় জনীয়, ঠিক আছে নাকি আবার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে দেখেন। আর আমি কি সব লিখবো নাকি, আপনাদের জন্য কিছু রাখবো না? মানে আমি লিখতেছি কি কারণে, যে লেখাটা লেখা যায়। আমি যদি এখানে লেকচার দিয়ে বলে যেতাম আপনারটা ভালো হয়নি, আপনার শুধু কিছু দেখাচ্ছি না, তখন আপনারা ভাববেন যে এটা লেখাই যায় না, এটা এমনি স্যারে বলতেছে আর কি লেখা। এগুলি তো কম্পিউটারে, কিন্তু হাতে লেখা সম্ভব নাকি? আসলে কম্পিউটারে টাইপার্সের দুনিয়াতে কয় বছর হয়েছে? বাংলাদেশে 10-15 বছর থেকে একটু কাজ হচ্ছে, এর আগে সবাই আর্ট, আমি নিজেও অ্যাড ফার্মে চাকরি করছি হাতে। আমি 80 সালে আর্ট কলেজে ঢুকার পরে 80 সালের এই নভেম্বর ডিসেম্বর থেকেই টাকা পয়সা পাচ্ছিলাম না, আর্ট ম্যাটেরিয়াল অনেক দরকার, কাগজ দরকার, রং দরকার, এইটা দরকার সেটা দরকার, এত টাকা পয়সা জোগাড় করার ক্ষমতা কি গার্ডিয়ানের ছিল নাকি? তখন একটা স্কুল কলেজ ছুটি হয়ে দেখলাম অ্যাড ফার্ম দাম বাড়াতে, এখন যে আলমাজ সিনেমা হল, অ্যাডভাইজিং ফার্মে চলে গেছি। চাকরি হবে, পারবেন? পারবো ওদের এই পেপার কাটিং করে এই করে লিখে লিখে এগুলি করে করে ডিজাইন, তখন তো এরকম ছিল। পত্রপত্রিকার কাটিং, পেপার কাটিং, ওই যে কাঠের লেখা, লেটার প্রেসের লেখা, ওগুলি কাটিং করে সরে ক খ একটার সাথে একটা লাগাইয়া একটা বানান লেখা, হয়তো বাংলাদেশ লিখতে হবে, এক জায়গা থেকে বা নিলাম, এক জায়গা থেকে ভেবে নিলাম। এক সময় শুরু হয়েছে কি কম্পিউটারে লিখে ওইটাকে পেস্ট করে করে লেখা, তখনও অনেক কম্পিউটার খুব কম ছিল। এই সরে ক খ আকার রিকার এগুলি প্রিন্ট করে নিয়ে আসতাম, আইনে ফটোকপি করে করে এগুলি লাগাইয়া তারপর ডিজাইন করতাম।
হ্যাঁ, আর যেগুলিতে মনে হয় আর বিভিন্ন স্টাইলিস্ট আপনাদের এই লেখার শেষের দিকে এসে আপনাদের সাথে কিছু কথা হবে। ক্যালিওগ্রাফি নিয়ে কথা বলছি না? এই ক্যালিওগ্রাফিটা কি? হাতের লেখা সুন্দর করে, যেমন ধরুন অমর 21শে ফেব্রুয়ারি যখন আসে, তারপর আমাদের গ্রামের ক্যালিওগ্রাফি তো অনেক পুরাতন। আপনি রিক্সার পিছনে লেখা, কতজন কত রকম করে একটা মা লিখতেছে, মা লিখে চারপাশে ফুলের মালা টালা দিচ্ছে, এক একটা এক এক রকম মা লেখা, এক এক লেটার এক এক রকম। এগুলি তো কম্পিউটারে পারবে না। তো কম্পিউটারের সীমাবদ্ধতাও একটা খোয়াব আসছে দুনিয়াতে, যে এটার সুবিধা নিয়ে আমরা ডিজিটালি হ্যান ত্যান করে ফেলতেছি, কিন্তু এটার একটা সীমাবদ্ধতা আছে। এটা ইচ্ছা করলেই সব কিছু করতে পারে না। এখন তো কম্পিউটারের সাথে হ্যান্ড রাইটিং যোগ হচ্ছে অনেক জায়গায়। এই যে বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন বইয়ের প্রচ্ছদ দেখবেন কম্পিউটার প্রিন্টের সাথে হ্যান্ড রাইটিং যোগ করে লেখাটা। আগে তো কম্পিউটারে লিখে দিত বইয়ের নাম, লেখকের নাম। এখন আর বই আর লেখকের নাম কেউ, এখন দেখা যাচ্ছে ওই জায়গাগুলি হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিংয়ের আলাদা একটা গুরুত্ব আছে। হ্যাঁ, ফন্ট, হ্যান্ড রাইটিংয়ের আলাদা একটা গুরুত্ব আছে। এই গুরুত্বটা উপলব্ধি করতে পারলেই, আপনাকে যদি বেসিক জিনিসটা জানেন তাহলে না আপনি বদলাতে পারবেন। আপনি বেসিক না জানলে তো আপনি বদলাতে পারবেন না। চটা এইভাবে লিখতে গিয়ে এদিকে হবে, উল্টো দিকে, আর এইভাবে এসে এই, তারপরে এটার মাত্রা হচ্ছে কম, এদিকে একটু বাড়তি থাকবে, এদিকে অল্প, আর এদিকে এটা সমান থাকবে। আর ছটা লিখতে গেলে এই চটা একটু ছোট হয়ে যাবে। দেখেন, চ আর ছয়ের মধ্যে পার্থক্য কি? এই চটা লিখতে গেলে চটা একটু ছোট করে লিখতে হবে। চটা একটু ছোট করে লিখে, এই ছোট করে লিখে এখান থেকে আবার এসে এই, ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করেন, আমি একজন একজন করে আসেন, আমি দেখাচ্ছি। এগুলো থাকুক এখানে। আগামী ক্লাসের বাড়ি কাজ হচ্ছে A4 সাইজের 1 পৃষ্ঠা। আগামী ক্লাসের বাড়ি কাজ এখানে লিখে দিই। বাড়ির কাজ সুন্দর হস্তাক্ষরে A4 সাইজের 1 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা হাতের লেখা লিখতে হইব। বহুত বাচ্চাদেরকে প্রতিদিন হাতে, আমাদের সময় ছিল হাতের লেখা না লিখলে বা পিটিয়া কাকে বলে বাংলা ক্লাসে ডেইলি বাড়ির কাজ ছিল হাতের লেখা। এখন এগুলি উঠে গেছে। এখন বাংলা অঙ্ক আর ইংরেজির চাপে, হ্যাঁ, প্রাইভেট টাইভেটের চাপে, পড়ালেখার চাপে, বইয়ের চাপে হাতের লেখা আর নেই। আগে কিন্তু আমাদের মনেই আছে, আপনারা পড়ছেন কিনা জানি না, বাংলা ক্লাসে আগে হাতের লেখা দেখাতে হবে। হিন্দুদের সরস্বতী পূজার পরের দিন শ্রী শ্রী মা সরস্বতী দেবী, এইটা 108 বার না লিখলে বাদখানা দিত, বাদ বন্ধু। এগুলি আসলে ইনডিরেক্টলি হাতের লেখা প্র্যাকটিস। এইটা যদি না লেখা হতো, এর আগের দিন সরস্বতী পূজায় কেউ পড়তো না। যেরকম আপনাদের ঈদের সময় আছে না, যে না খেয়েও কেউ থাকবে না, এই করবে না, সেই করবে না, সবাই খেতে হবে, না খেয়ে থাকায়, সেদিন তো সবার ঘর উন্মুক্ত। সুতরাং না খেয়ে থাকবে কেন? এটা মানুষ তার নিজের দোষে হয়তো থাকে, কিন্তু সেটা এক ধরনের গুনাহ করা, ঠিক আছে না? তো আমাদেরও সরস্বতী পূজায় দেখা যাচ্ছে যে সেদিন পড়াশোনা করে না, বাচ্চারা পুজো টুজো নিয়ে ব্যস্ত থাকে। তো এর পরের দিন থেকে কিন্তু শুরু হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে ওইটা যদি হাতের লেখা এটা 108 বার না লেখোস, তাহলে কিন্তু খানা বন্ধ। হ্যাঁ, ঠিক এই ধরনের কাজ, সামাজিক কিছু রীতিনীতি চালু হয় কিন্তু সমাজের অনুশীলন প্রক্রিয়াটাকে চালু রাখার জন্য। এই একটা দিন পড়ালেখা না করার জন্য যে গ্যাপটা হয়, সেটা কিন্তু তাদের হয়ে যায়। আগামী ক্লাসের বাড়ি কাজ হচ্ছে যে সুন্দর হাতের লেখায় 1 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা A4 সাইজ, A4 সাইজের কাগজ। মানে তো আপনাদের খাতার 1 পৃষ্ঠা লিখবে, ড্রয়িং খাতার লেখার দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, ওটা তো তাত্ত্বিক। কুটির শিল্প নিয়ে বলে ফেলছি অনেক। কুটির শিল্পের উপাদান কি, এই কি, ওটা দেখতে হবে, শেষের দিকে আছে বোধ না?
এই যে কারুশিল্প, কুটির শিল্প, এগুলি ব্যবহারিক আছে। ওই যে এগুলি তো বাসায় বসে কিছু, আমার স্কুলের ছেলেরাও করে এগুলি। মানে ওদেরকে বাড়ি কাজ দিলে কাগজ দিয়ে ফুলদানি বানানো বা কাদামাটি দিয়ে বানানো, যেটা সোজা আর কি, সুতা টুতা দিয়ে কিভাবে করা, এটা আমি আপনাদেরকে দেখাই দিব প্রয়োজন মতো, এগুলি করতে পারবেন। এই জিনিসটা কিন্তু, আর আজকে আপনারা কারা কারা যে গত ক্লাসে কিন্তু আমি বিদ্যাসাগর হরফে লেখা, এই ক্লাসটা কিন্তু বিদ্যাসাগর হরফে লেখা, এই ক্লাসটা কিন্তু আমি গত ক্লাস থেকে শুরু করেছি। সুতরাং আপনারা বাসায় কে কি বিদ্যাসাগর হরফে লেখা লিখেছেন এটা আমাকে একটু দেখান। লিখে ভরে ফেলতেছেন, ঠিক করে লেখার চেষ্টা করেন। শুনেন, ভুল করে 100টা কাজ করার চাইতে সঠিক করে একটা দুইটা করাই অনেক ভালো। এই জন্য তাড়াহুড়ো করে পৃষ্ঠা ভরাট করবেন না। একটা যে এখানে তো অনেক কিছু আছে না, এখানে আমার উদাহরণটা দেওয়া আছে না, তো সেই উদাহরণটা দেখে আপনি সঠিকভাবে একটু বড় করে একটা হরফ সুন্দর করে লেখার চেষ্টা করেন না। আমাদের উনি কি নাম জানো, কাগজ নষ্ট করে, কাগজ প্রচুর লিখে ফেলতেছে। হ্যাঁ, কি বলছেন, কিছু বলতেছেন? কোনগুলি? এগুলি না না, এগুলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারে, অসুবিধা কি? ওই যে আপনি বিদ্যাসাগর হরফ যদি আপনি 50 পয়েন্ট 60 পয়েন্ট দিয়ে যদি কম্পিউটার প্রিন্ট করে যেরকম, সেটা তো আমাকে সরে সরে কখ শিখলেন আমি দেওয়ালে লিখতে পারবো না, লিখতে পারবো না। সরে সরে কখ ড্রয়িংটা কেমন, ফরম্যাটটা কেমন, এটা তো জানতে হবে আমাকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এবার দেখি আপনাদের বাড়ির কাছে দেখি আমি, যারা আছেন, যারা সশরীরে ক্লাস করতে আসছেন, তাদের জন্য তো একটু সময় দেওয়ার ব্যাপার আছে। আর আপনারা যারা অনলাইনে দেখছেন, তারা এই 5 মিনিট আপনারা দেখেন, 5 মিনিট পরে আমি মুছে ফেলবো, এগুলি দেখে বাসায় প্র্যাকটিস করেন। ওকে, দেখি।